সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকের কেমন আছেন অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার শারমিন ইয়াসমিন। তিনি সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং কাজ করছেন শিশুদের নিয়ে। বুঝতেই পারছেন আমাদের আজকের বিষয়টি থাকছে শিশুদের নিয়ে। তীব্র গরম, একটি প্রচণ্ড দাবদাহ চলছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে। প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বাড়ছে, 40 ডিগ্রি, 41 ডিগ্রি, 42 ডিগ্রি ইত্যাদি। এবং প্রচণ্ড তাপমাত্রায় দাবদাহে আমরা সবাই কম বেশি অতিষ্ঠ। শিশু আর বৃদ্ধদের একটু বেশি কষ্ট হয়, এটাই স্বাভাবিক। আমরা আজকে শিশু নিয়ে কথা বলবো যে এই তীব্র গরমে কিভাবে আমাদের শিশুরা ভালো থাকবে তা নিয়ে। ডাক্তার শারমিন ইয়াসমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আমি শামীমা ইয়াসমিন। শামীমা ইয়াসমিন, জি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমাদের যে আজকের বিষয়টি সেটা হচ্ছে তীব্র গরমে শিশুর অসুখ। এই তীব্র গরমে শিশুর কি কি সমস্যা হতে পারে? আমরা আসলে তীব্র গরমে শিশুদের অনেক সমস্যাই হয়, বড়দেরও হয়, কিন্তু শিশুদের একটু বেশি হয়ে থাকে। তো আসলে এদের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে, যেরকম আপনারা জানেন যে আমাদের দেশে এখন খুবই গরম চলছে। এই গরমের মধ্যে 35-এর উপরে চলে গেলেই দেখা যায় যে শরীরে কিছু পরিবর্তন আসতে থাকে আর কি, হিট স্ট্রেস যেটা আমরা বলি আর কি, সেই ধরনের কিছু চেঞ্জ আসতে থাকে। তারপরে 38-এর উপরে যখন চলে যায় তখন হচ্ছে হিট এক্সহশন হয়, এবং 40-এর উপরে যখন চলে যায় তখন দেখা যায় যে হিট স্ট্রোক হতে পারে। এই বড়দেরও যেরকম হয়, শিশুদেরও ঠিক একই রকমভাবে হিট স্ট্রেস, হিট এক্সহশন, হিট স্ট্রোক এগুলো সবই হতে পারে। এছাড়া পাশাপাশি ওদের বিভিন্ন রকমের অসুখ, যেরকম ডায়রিয়া, নিউমোনিয়া, স্কিনে ইনফেকশন, বিভিন্ন ধরনের ডিহাইড্রেশন, এগুলো আর কি হতে থাকে আর কি বিভিন্ন রকমের। তো যেটা হয় যে গরমে বড়দের চেঞ্জটা বড়রা বলতে পারে, কিন্তু ছোটরা আসলে সব চেঞ্জগুলোই ছোটরা বলতে পারে না। তো ছোটদের পরিবর্তনটা আসলে একটু অন্যরকম। দেখা যায় যে ডায়রিয়া, নিউমোনিয়া বা অন্যান্য কোনো রোগ নেই, কিন্তু শুধু গরমজনিত কারণেই দেখা যায় যে তাপ প্রবাহের কারণে তাদের যে চেঞ্জগুলো হয়, যেমন হচ্ছে তাদের ডিহাইড্রেশন হতে পারে, তারা হচ্ছে মানে একটু কিটিমিটি মেজাজের হতে পারে, তারা হচ্ছে একটা ইরিটেবিলিটি যেটা আর কি আমি বলবো, সেরকম ধরনের কিছু সিমটম তারা প্রকাশ করতে পারে। আর হিট এক্সহশন যেটা, সেটাতে তো দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে হাতের তাল মানে হাত পায়ে আর কি, পাতায় দেখা যায় যে পানি আসতে পারে, গায়ে হচ্ছে র্যাশ আসতে পারে। তারপরে দেখা যায় যে ওদের এক্সেসিভ সোয়েটিং যেটা ওদের হতে পারে। আর হিট, এবং দেখা যায় যে ডিজিনেস, মাথা ঘোরা যেটা, বা মাথা শূন্য শূন্য লাগা, হ্যাঁ একটু বড় বাচ্চারা হলে হয়তো বলতে পারবে, এরকম হতে পারে। আর হিট স্ট্রোক যেটা, হিট স্ট্রোক হয়ে গেলে তো ওদের যেটা আনকনশাসনেস থেকে শুরু করে কনভালশন, তারপরে দেখা যায় শরীরে টেম্পারেচার বেড়ে গিয়েছে কিন্তু কোনো ঘাম নাই, মানে কোনো রকমই ঘাম নেই কিন্তু শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে, এর সাথে হার্ট রেট বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া, ইভেন শকেও চলে যেতে পারে এরা, এদের খিঁচুনি হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা মানে অতিরিক্ত গরমে হতে পারে। আচ্ছা, তো এই যে সমস্যাগুলো, আমরা এই সমস্যা থেকে আমাদের শিশুদেরকে কিভাবে ভালো রাখতে পারি মানে প্রচণ্ড গরমে? আচ্ছা, এখন তো আসলে অনেক গরম চলছে, তো এটা একটা গাইডলাইন তৈরি হয়েছে আর কি, হিট রিলেটেড ইলনেসের উপর একটা গাইডলাইন তৈরি হয়েছে। সেই গাইডলাইনের উদ্দেশ্য হচ্ছে এটা যে জনগণকে সচেতন করা, যে সবাই অতিরিক্ত তাপমাত্রায় কী কী সিমটম দেখা দিতে পারে এই ব্যাপারগুলোর উপরে। তো যেই সিমটমগুলো দেখা যাবে, এই সিমটমগুলো দেখে যাতে মায়েরা বাসায় সেরকম ব্যবস্থা নিতে পারে। কোনো বাচ্চা যদি স্কুলে যেয়ে থাকে, স্কুলে যেয়ে ধরেন কোনো বাচ্চা হিট স্ট্রোকে আক্রান্ত হলো বা হিট এক্সহশনে আক্রান্ত হলো, তখন টিচাররা কী পদক্ষেপ নিতে পারবে,
এছাড়া বড়দের জন্য যেটা দেখা যায় যে প্রেগনেন্ট মা যারা আছে, হ্যাঁ, তাদের জন্য করণীয় কী কী আছে, এবং যারা কৃষক বাইরে যারা কাজ করেন তারা কি কি করতে পারেন, এই সব ব্যাপারগুলো নিয়েই একটা গাইডলাইন আছে। হ্যাঁ, তো যেটা গাইডলাইন তো আসলে ওখানে কিছু মেসেজও, বাংলায় কিছু মেসেজও দেওয়া হয়েছে। বাংলায় মেসেজগুলো এরকম ছিল, মানে এরকম আছে যে অতিরিক্ত তাপমাত্রা হলে মানে কোনো কাজ না থাকলে অযথায় বাইরে শিশুদের নিয়ে বাইরে যাবেন না। এছাড়া হচ্ছে ওদেরকে ঘন ঘন পানি খাওয়ানোর, তরল জাতীয় খাবার খাওয়ানো ব্যবস্থা করতে হবে, এবং পাতলা ঢিলে ঢেলা কাপড় চোপড় পরতে হবে, এবং যেটা করতে হবে যে বাইরে অযথা খেলাধুলা, হ্যাঁ, মানে গরমের মধ্যে সরাসরি রোদের মধ্যে অযথা খেলাধুলা করতে নিষেধ করা আছে। যতটা সময় পারা যায় ঘরের মধ্যেই রাখতে হবে। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারে কি বিশেষ কোনো নিয়ম মেনে হ্যাঁ, চলতে হবে? খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যাপারে তরল খাবার বেশি খাওয়ার কথা বলা হয়েছে। ফ্রুটস জাতীয় খাবার যেমন পানি জাতীয়, যেমন তরমুজ, শসা, এই খাবারগুলোকে একটু প্রাধান্য দেওয়া হয়েছে। তাছাড়া পাশাপাশি অন্যান্য খাবার খাবে, তবে এক্সেসিভ প্রোটিন খেতে নিষেধ করা হয়েছে। এক্সেসিভ প্রোটিনে যেটা হয় যে ওর এন্ডোজেনাস যে হিট প্রোডাকশন টা বেশি হয়, শরীরের ভেতরে যে তাপমাত্রাটা সেটা তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেটা বেড়ে যায়, বেশি হয়। আসলে হয় কি, বেশি গরমে হয় কি, আপনার টেম্পারেচার 40 ডিগ্রি বাইরে যখন থাকবে, 40 ডিগ্রি সেলসিয়াস যখন একটা মানুষের টেম্পারেচার হয় তখন তো তার আসলে 104 ডিগ্রি জ্বর, তাই না? তো যখন বাইরের তাপমাত্রায় যদি 104 থাকে, তাহলে তার যে শরীরের যে নর্মাল যে তাপমাত্রাটা আমরা তো বের করে দেওয়ার চেষ্টা করি সব সময়, তো শরীরের তাপমাত্রা তো তখন বের হতে পারছে না, হ্যাঁ, কারণ আপনার চারদিকের তাপমাত্রাই 40 ডিগ্রি। হ্যাঁ, তো যেহেতু শরীরের তাপমাত্রা বের হচ্ছে না, তখন এই যে তাপমাত্রাটা বের করতে পারছে না, এই জন্য ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ হয়। এই ফিজিওলজিক্যাল চেঞ্জের মধ্যে হচ্ছে যে এরকম হিট ইডিমা হতে পারে, হিট র্যাশ হতে পারে, হিট ক্র্যাম্প হতে পারে, হ্যাঁ, যেগুলোকে আমরা হিট স্ট্রেস বলছি। তারপরে একসময় এক্সোশনে চলে যায়, এক্সোশনে যখন চলে যায় তখন তো এক্সেসিভ সোয়েটিং, তারপরে যেটা হয় যে ডিজিনেস, হ্যাঁ, বা মাথা ঘোরা, যেটা বলি মাথা ঘোরাটা অনেক বেশি হতে থাকে। আর হিট স্ট্রোক যখন হয় তখন তো তার কনফিউশন, সে আর তার সারাউন্ডিংসে সে কিছু বুঝতে পারছে না, যে তার আশেপাশের লোকজন কি বলছে না বলছে সে সম্বন্ধে তার আর কোনো আইডিয়া থাকছে না। ইভেন টেম্পারেচার তার অনেক বেশি, কিন্তু স্কিন থাকবে হচ্ছে হট এবং ড্রাই, মানে শুকনো থাকবে, ভেজা ভেজা থাকবে না, যেটা হিট এক্সশনে ঘাম হচ্ছিল, গা ভেজা থাকছিল, কিন্তু এখানে গা ভেজা থাকছে না। দর্শক আছেন, আমি একটু দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহেদ, আমি উত্তরা থেকে বলছিলাম। জি বলুন শাহেদ। আমি বাচ্চাদের একটা জিনিস জানতে চাই। আমার বাচ্চা একজন বয়স 7, একজন 8। ওদের কি এই গরমের সময় কি ক্রিমের ওষুধ খাওয়ানো যায়? শীত গরম এরকম কোনো পার্থক্য আছে? আর একটা হচ্ছে এলবেন ডিএস জাতীয় ওষুধ খাওয়াতে বলছিল ডাক্তার। এটা কি একবার নাকি এক সপ্তাহ পর আবার দ্বিতীয়বার? এই জিনিসটা জানতে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি শাহেদ, ধন্যবাদ। আপনার দুটো বাচ্চা আছে, আপনি কৃমির ওষুধের কথা বলেছেন। আসলে গরমে কৃমির ওষুধ খাওয়ানো যাবে, তবে আমরা সাধারণত অ্যালবেন্ডাজল যেটা সিঙ্গেল ডোজ দিয়ে থাকি, একটা দিয়ে থাকি 7 দিন পরে, আমরা আসলে ওরকম করে বলে থাকি না। কিন্তু অনেক আছে, অনেক বাচ্চাদের যদি খুব বেশি সংক্রমণ থাকে, যে বারবারই হচ্ছে, কৃমির ওষুধ খাওয়ানোর পরে দেখা যায় কিছুদিন পরেই আবার হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি 7 দিন পরে আরেকটা ডোজ দিতে পারেন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আশা করছি আমাদের দর্শক তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন। কৃমির ওষুধ নিয়ে আসলে অনেক ধরনের মিথ প্রচলিত আছে, যে ঠান্ডার মধ্যে খেতে হবে, বৃষ্টি হলে পরে তারপর কৃমির ওষুধ খাবে, বা রাত্রেবেলা খাওয়া যাবে, দিনের বেলা খাওয়া যাবে না। এটা হয়তো এই জন্যই বলে, যেমন ধরেন এই যে এখন অতিরিক্ত তাপমাত্রা, এই জন্য বাচ্চাটা তো এমনিতেই একটু অসুস্থ থাকে বা একজোশরে থাকে, একটা অস্বস্তিতে থাকে আর কি, সেজন্যই হয়তো অনেকেই বলে থাকে যে গরমের সময় কৃমির ওষুধটা খাওয়ানোর দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু মানে ব্যাপারটা একেবারে ফেলে দেওয়ার মতো না আর কি পরিস্থিতিটা, এটাই। ঠিক আছে। এখন আমাদের বাচ্চাদের যত্নে কি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার বিষয় আছে কিনা, যে
পোশাক আশাক, তারপর কেমন হওয়া উচিত এই সময়টাতে, তারা দিনে কবার গোসল করবে, এগুলো কিন্তু মায়েরা জানতে চায় যে বাচ্চাদেরকে। গোসলের ব্যাপারে যেটা আছে সেটা হচ্ছে যে গরমে তো বাচ্চাকে প্রতিদিনই গোসল করিয়ে দেওয়া ভালো, এবং গোসলের পরে দেখা যাবে যে টেম্পারেচারটা আর কি সেক্ষেত্রে হয়তো কিছুটা মেনটেন হবে। এবং গোসলের সময় আমরা অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করাবো না, আমরা স্বাভাবিক যে তাপমাত্রা যেটা আছে সেটা দিয়ে আমরা গোসল করাবো। গোসলের পরে আমরা মাথা মুছে দেব বা বগলের নিচে, ঘাড়ের নিচে আমরা মুছে দেব। আর কাপড়ের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে আমরা বলেছি যে আমরা আসলে হালকা সুতি নরম কাপড়, যেটা হচ্ছে বাচ্চা যদি অতিরিক্ত ঘেমেও যায় যাতে এই ঘামের যে পানিটা যাতে শুষে নেয় আর কি, এই ধরনের কাপড় আমরা ইউজ করবো আর কি। আচ্ছা, এই যে গরমের সময়টাতে অনেকের কিন্তু ঠান্ডাও লেগে যায়, বা সর্দি জ্বর কাশি, এগুলো কিন্তু আমরা এই সময়টায় পাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, গরমের সময় বাচ্চারা অতিরিক্ত ঘামে এবং তাপমাত্রার তারতম্য হয়ে থাকে। আবার অনেকে আছে এসির মধ্যে ঘুমিয়ে থাকে, এসির তাপমাত্রা দেখা যায় যে অনেকে কখনো 16-তে দিয়ে রাখছে, সেটা আবার কখনো হয়তো 25-এ দিচ্ছে। এই যে তাপমাত্রার ওঠা নামার কারণে দেখা যায় যে আবার ফ্যানের বাতাসে সরাসরি অনেক সময় নিচে ঘুমাচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের অনেক সময় ঠান্ডা লেগে থাকে আর কি, ঠান্ডা জ্বর সর্দি যেটা আর কি কমন কোল্ড আমরা যেটাকে বলি আর কি, সেটা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে যেটা করব যে আমরা একটু সাবধান থাকব, যারা এসি চালান বাসায় বাচ্চাকে সরাসরি মানে ডাইরেক্ট বাতাস যে দিকটাতে আসছে সেই দিকটাতে বাচ্চাকে যদি আমরা না রাখি, আর অনেক সময় ডাইরেক্ট ফ্যানের বাতাসও অনেক সময় বাচ্চাদেরকে শেষ রাতের দিকে বিশেষ করে অনেক সময় ওদের ইয়ে করে, মানে ইফেক্ট ফেলে। তারপরে আমরা যেটা বলছি যে ওই যে ঘামলে আমরা ঘামটা মুছে দিচ্ছি, এভাবে যদি আমরা রাখি তাহলে পরে দেখা যাবে যে ঠান্ডা কাশিটা প্রিভেন্ট করা সম্ভব আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। শিশুরা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে গরমের সময় তারা খুব ঠান্ডা পানি খেতে পছন্দ করে, ফ্রিজের ঠান্ডা পানি খায়, বাইরে থেকে আসার পরেই। একটু বড় বাচ্চা যারা আছে বাইরে থেকে আসার পরে দেখা যায় যে তারা ঠান্ডা পানি খায় ফ্রিজের। তো গরমের মধ্যে ঠান্ডা পানি খাওয়াটা বা হঠাৎ করে বাইরে থেকে এসে ঠান্ডা পানি খাওয়া, তারপরে জুস, বিভিন্ন ধরনের বাজারে যে জুসগুলো পাওয়া যায়, আজকাল ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, এই বিষয়গুলো আসলে কতটুকু স্বাস্থ্যকর? হ্যাঁ, বাচ্চারা আসলে বাইরে থেকে এসে তো আসলে খুব পিপাসার্ত থাকে, সেই সময় তারা অনেক সময় ঠান্ডা পানি খেতে চায়। তো যেটা ঠান্ডা পানি খেতে আসলে নিষেধ নেই, সেক্ষেত্রে যেটা করতে হবে বাইরে থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে হয়তো পানিটা খেতে পারে। আর আপনি জুসের ব্যাপারে যেটা বলছেন যে আমরা বাইরের জুসের ব্যাপারে আমরা একেবারেই মানে অ্যালাউ করতে চাই না, হ্যাঁ নিষেধ আছে, তবে জুস খেতে পারে। বাচ্চার মা যদি বানিয়ে দেয় সেই জুসটা সে বাসায় খেতে পারবে এবং সতেজ ফল দিয়ে। বাইরের যে জুসগুলো আছে এর অনেকগুলোই আসলে প্রিজারভেটিভ বা বিভিন্ন ধরনের ফ্লেভার, কালার ইত্যাদি, যেগুলো আসলে স্বাস্থ্যকর নয়, হ্যাঁ আবার অনেক ক্ষেত্রে আমরা হয়তো জানিও না যে আসলে কি ধরনের কেমিক্যাল এখানে মেশানো আছে। এখন যেমন আমের সময় এখন আমের জুস দিতে পারে, কিছুদিন আগে তরমুজের জুস তৈরি করে দেওয়া যায়, পেঁপে একটা ভালো খাবার, পেঁপের জুস তৈরি করা যায়। এছাড়া আরও অনেক ধরনের ফ্রুটস আছে, ইচ্ছা করলে মায়েরা যদি বাসায় ফ্রুটসটা তৈরি করে দেন সেক্ষেত্রে সেটা ভালো, সেটা ভালো এবং খাওয়া যেতে পারে আর কি। আর এমনি বিভিন্ন ধরনের ফল তো আমরা এনকারেজ করি খাওয়ার জন্য। এই সময় শিশুদের পেটের কি কি অসুখ হতে পারে, মানে এই যে গরমের যে সময়টা চলছে এই সময় কি পেটের অসুখ হতে পারে কিনা, বা ডায়রিয়া, লুজ মোশন? ঠিকই বলেছেন, আসলে গরমে যেটা হয়, গরমে তো আসলে বাচ্চারা দেখা যায় যে এই সময়টাতে ওদের ডায়রিয়ার প্রভাবটা অনেক দেখা যায়। হ্যাঁ, ডায়রিয়ার প্রভাবের অনেক সময় হয় কি খাবারটা হয়তো বাইরে আছে, খাবারটা হয়তো খেয়াল করা হয় না, এবং খুব সহজেই কিন্তু গরমের সময় ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত মানে সংক্রমণের কারণে দেখা যায় যে বাচ্চাদের ডায়রিয়া হয়ে থাকে। অনেকে এই সময়টাতে বাইরের খোলা শরবত খাওয়ারও একটা প্রবণতা থাকে কারো কারো। হ্যাঁ, ওই যে ঠান্ডা লেগেছে বাইরে গেল, তারপরে দেখা গেল যে আখের জুস খেলো, বা হ্যাঁ,
আর এমনিতে তো বাচ্চাদের তো আসলে একটু প্রবণতা আছেও যে বাইরে গেলে পারে ওরা হচ্ছে স্কুলের সামনে চটপটি বা আদার্স যে খাবার বাইরের খাবারগুলো খেয়ে থাকে, তো সেজন্য হয়। তো যার জন্য গরমে তো আসলে এমনিতেই অস্বস্তিকর অবস্থা, বডির এটাও হচ্ছে একটু ফিজিওলজিক্যাল চেঞ্জও একটু থাকে। এর মধ্যে যদি আবার এই বাইরের খাবারগুলো খেয়ে থাকে, ঘরের খাবারও যদি ঠিকমতো ঢেকে না রাখা হয় অথবা ঠিকঠাক মতো ফ্রিজিং না করা হয়, হ্যাঁ, তাহলেও দেখা যায় যে ওই খাবারটা খেয়েও অনেক সময় ওদের ডায়রিয়া হতে পারে। এবং গরমের সময় এটা খুব সহজেই মানে এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর সংক্রমণটা খুব সহজেই মানে ওদের ইয়ের জন্য আর কি, সংক্রমণের জন্য ওদের যে পরিবেশটা, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাসের যে পরিবেশটা, উপযুক্ত পরিবেশ তারা পেয়ে যায় আর কি ইনফেকশন করার জন্য, যার জন্য ওদের ডায়রিয়াটা এই সময়টা বেশি হয়। অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম। আমরা একটু বিরতি নেব, আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে। অবশ্যই প্রিয় দর্শক, নিশ্চিত ছোট একটি বিরতি, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকের কেমন আছেন আমরা কথা বলছি তীব্র গরমে শিশুর অসুখ নিয়ে। সময়টা গরমের এবং প্রচণ্ড দাবদাহ চলছে। আমাদের তাপমাত্রা এখন বলতে গেলে 40 ডিগ্রির উপরেই থাকছে প্রায় প্রতিদিনই, মাঝে মাঝে একটু অবশ্য কমে। এই পরিস্থিতিতে আসলে আমাদের শিশুরা নিশ্চয়ই একটু কষ্টেই আছে, আমরা সবাই কষ্টে আছি। শিশু এবং বয়স্কদের জন্য আসলে এই সমস্যাগুলো, প্রকৃতির এই বৈরিতাগুলো আসলে অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমরা আজকে কথা বলছি শিশুদের এই অসুখ বিসুখ নিয়ে, তীব্র গরমে তারা কতটা অসুস্থ হয়ে পড়ছে এবং কীভাবে তারা ভালো থাকবে সেই নিয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি ডাক্তার শামীমা ইয়াসমিন, তিনি সহকারী অধ্যাপক শিশুরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ডক্টর শামীমা, আমরা বিরতির আগে কি কি ধরনের সমস্যা হতে পারে এই তীব্র গরমে সেগুলো নিয়ে আমরা শুনলাম। একটু বিস্তারিত জানতে চাচ্ছি হিট স্ট্রোক বিষয়ে। এখন প্রায়ই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হিট স্ট্রোকে মারা যাচ্ছে মানুষ। শিশুদেরও কি হিট স্ট্রোক হতে পারে এবং হলে কিভাবে আমরা বুঝবো এবং কিভাবে ম্যানেজ করব? হ্যাঁ, ঠিকই বলেছেন যে আমি আসলে ইতিমধ্যে বলেছি। তো তারপরেও যেটা আমরা বাসাতে আমাদের বাচ্চাগুলো গরমে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে মায়েরা বুঝতে পারবে কিছু কিছু লক্ষণ দেখলে। যেমন আমরা যদি বুঝতে পারি যে বাচ্চাটা ডিহাইড্রেশন হয়েছে কিনা। ডিহাইড্রেশনটা কিভাবে বুঝবে? বাচ্চার ঠোঁটটা হয়তো শুকিয়ে গেছে, হ্যাঁ, তারপরে জিভটা হয়তো শুকিয়ে গেছে, মুখের ভিতরটা, বাচ্চাটা মেজাজটা হয়তো বিগড়ে আছে। তারপরে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে ওর চোখটা বসে গিয়েছে, হ্যাঁ, চোখের এই যে অক্ষি মানে কোটর যেটা বসে গিয়েছে। তারপরে 18 মাসের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের দেখা যাবে যে এই যে অ্যান্টেরিয়র ফন্টানালি এই জায়গাটা মাথার উপরে, যেটা হয়তো ডিপ্রেসড নিচের দিকে দেবে গিয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে স্কিন পিঞ্চ করলে, যদি দেখি যে স্কিনটা একটু লুজ লুজ হয়ে গিয়েছে, এগুলো দেখে যদি আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা আসলে ডিহাইড্রেশনে আছে, ওর পানি শূন্যতা হয়েছে। সেক্ষেত্রে পানি শূন্যতা যদি হয়ে থাকে আমরা ওকে অবশ্যই আমরা ঘরে তৈরি যে খাবার মানে খাবার স্যালাইন যেটা আর কি, ORS প্যাকেট দিয়ে যে খাবার স্যালাইন আমরা বয়স অনুযায়ী ওকে আমরা খাওয়াতে পারবো। বয়স অনুযায়ী যেমন 2 বছরের নিচে যেই বাচ্চাগুলো আছে তাদেরকে আমরা সাধারণত এই যে 5 থেকে 10টা চা চামচ, আর যারা 2 বছরের উপরে আছে 10 থেকে 20 চা চামচ করে আমরা খাবার স্যালাইনটা আমরা ওদেরকে খাওয়াতে পারবো। আর এছাড়া একটু বড় বাচ্চা যারা আছে তাদেরকে আমরা জুস খাওয়াতে পারি, হ্যাঁ, স্যালাইনের পাশাপাশি, বা তরল খাবার, পানি, হ্যাঁ, এগুলো আমরা ওদেরকে খাওয়াতে পারবো আর কি, যাতে পানি শূন্যতা না হয়ে যায়। এছাড়াও আরও কিছু কিছু প্রবলেম যেরকম বোঝা যাবে যে কিছু ঘামাচি জাতীয় র্যাশ, যেটা হিট র্যাশ, এখানে একটু ফোসকা জাতীয় র্যাশ হতে পারে, হ্যাঁ। তো এগুলো হলে সাধারণত এগুলোর জন্য আমরা বাচ্চাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং অনেক সময় পাউডার ইউজ করা যেতে পারে, কিন্তু সেটা আবার পরবর্তীতে পরিষ্কার করে ফেলতে হবে। আর বাচ্চাকে একটু গরম তাপমাত্রা থেকে সরিয়ে আর কি আমরা যেটা স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসার চেষ্টা করব। অনেক সময় ফ্যান ছেড়ে দিয়ে, এসি ছেড়ে দিয়ে, অথবা ইভেন আমরা হাত পাখা দিয়ে বাতাস করে আমরা রাখতে পারি।
আপনাকে আরেকটা ব্যাপারে বলেছিলাম হিট স্ট্রেস, যেটা আর কি হিট স্ট্রেসটা হচ্ছে এই যে আমাদের শরীরে যে ফিজিওলজিক্যাল চেঞ্জের কারণে যেটা হয়, অনেক সময় ওই যে পায়ে পানি আসতে পারে, র্যাশ হতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বাচ্চাটাকে ঘরেই আমরা ওই যে ফ্যানের বাতাস বা ইয়ে দিয়ে চেষ্টা করব আর কি বাচ্চাকে ঠান্ডায় রাখার, ঢিলা জামা কাপড়, বেশি করে পানি খাইয়ে দেয়া। আর হিট এক্সেশনের কথা যেটা আমরা বলেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে তাপমাত্রাটা ওই যে 38-এর উপরে যখন চলে যায়, হ্যাঁ, তখন যেটা ওর মাথা ঘুরবে, বড় বাচ্চারা। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যাঁ ভাইয়া, জি। আর প্রশ্ন, বাচ্চার বয়স 7.5 বছর, ক্লাস 1 এ পড়ে। আচ্ছা। হ্যাঁ, ওই ক্যাডেট মাদ্রাসায় পড়ে। জি। সে মাঝে মধ্যে স্কুলে যায় ভালো, মাঝে মধ্যে বলে যে বাবা আমার ঘাড় ব্যথা করতেছে, হ্যাঁ আমি স্কুল যাব না। এবং তার হাত আবার আমার গায়ে যদি হাত দিয়ে আমাকে ধরে, তাহলে তার হাত খুব গরম, বুঝতে পারছেন? এখন এই একটা তার কন্ডিশন। মাঝে মধ্যে বলে যে উনি আমার ঘাড় ব্যথা করছে। তো বাবা আমার দেখো তো আমার ঘাড়টা ব্যথা করতেছে কেন? আসলে এটা, আর ওই যে হাত যে গরম, এটা আসলে কিসের লক্ষণ এটা? এখন অনেক সময় দেখা যাচ্ছে যে জ্বর জ্বর মনে করে আমরা অনেক সময় প্যারাসিটামল ট্যাবলেট, সিরাপ অথবা ট্যাবলেট খাওয়াই। জি। সেই ক্ষেত্রে আসলে ম্যামের কাছে আমার প্রশ্ন যে তার শরীর যেহেতু খুব গরম, হাত দিলে এটা কি প্যারাসিটামল খাওয়ানো যাবে কিনা? আর যে ঘাড় ব্যথার কথা বলে এবং স্কুল যাইতে চায় না, এটা আসলে কি কারণে? অনেক ধন্যবাদ আপনাকে। ওনার বাচ্চা যেটা হাত গরম না পুরো শরীর গরম, সেটা একটু দেখতে হবে। যেটা মনে হচ্ছে যে হাতটাই ওনার কাছে গরম মনে হয় আর কি। তো আমরা হচ্ছে সেক্ষেত্রে ওনাকে বলবো একটু যখন গরম মনে হয় তখন একটু টেম্পারেচারটা একটু মেপে দেখতে, তাপমাত্রাটা একটু থার্মোমিটারে একটু মেপে দেখবেন। আর মাঝে মধ্যেই যে জ্বর মনে করে যে আপনি ওষুধ খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে ওষুধ না খাইয়ে আগে আপনি তাপমাত্রাটা দেখে নেবেন যে আসলে বাচ্চাটার আসলে জ্বর কিনা। আর এমনও হতে পারে যে গরমের জন্য, হ্যাঁ, তার শরীরের তাপমাত্রা হয়তো একটু বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি ওই যে চেষ্টা করবেন একটু খোলামেলা পাতলা পোশাক পরানোর জন্য। আমাদের দেশে বেশিরভাগ যেটা হয় যে আসলে স্কুল ড্রেসগুলোর কাপড়গুলো কিন্তু অনেক মোটা হয়ে থাকে, হ্যাঁ, সিনথেটিক। আবার স্কুলে ফ্যানও কিন্তু যথেষ্ট সব স্কুলে সেরকম থাকে না আর কি। সেক্ষেত্রে এই প্রচণ্ড গরমে ওর গা হাত পা একটু গরম হয়ে থাকতেই পারে, হ্যাঁ, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনি যখন মনে করছেন যে গরম, সেক্ষেত্রে আপনি একটু ভেজা কাপড় দিয়ে গাটা একটু মুছিয়ে দিতে পারেন বা হাত পা মুছিয়ে দিতে পারেন। তারপরে আপনি খেয়াল করবেন যে তাপমাত্রাটা কমে গিয়েছে কিনা, আপনি এটা দেখতে পারেন। আর কি বলেছিল যেন, কি একটা সমস্যার কথা বলেছিল যে বাচ্চা স্কুলে যাওয়ার সময় সে বলে যে তার ঘাড় ব্যথা করছে, স্কুল থেকে ফিরে এসে বলে। হ্যাঁ, স্কুলে যে বাচ্চাটা আসলে কোথায় বসে, কোন বেঞ্চে বসে, সেটার উপরে অনেক সময় ডিপেন্ড করে। এমন হয় যে টিচার সামনে আছে, ও হয়তো কর্নারের কোনো বেঞ্চে বসেছে, যেখান থেকে ওকে হয়তো ঘাড় ঘুরিয়ে দেখতে হয় বা তার বসার পজিশনটা হয়তো ঠিক নাই। এই জন্য আমার ধারণা ওর হচ্ছে ঘাড় ব্যথা হয়। এছাড়াও কিছু উপদেশ আপনি বাচ্চাকে দিয়ে দিতে পারেন, বাচ্চাটা যাতে যখন বেঞ্চে বসবে তখন যেন পিঠটা সোজা করে বসে থাকে আর কি। মানে এটা পুরোটাই মনে হচ্ছে ঘাড় ব্যথাটা মানে স্কুল থেকে ফিরে যেহেতু বলে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ওর পোস্টারাল, ওর বসার পজিশনের জন্য এটা হচ্ছে। হ্যাঁ, এটা এমন হতে পারে যে স্কুলের সিট অ্যারেঞ্জমেন্টের জন্য ওর পজিশনটা এরকম হচ্ছে, অথবা ও নিজেই হয়তো একটু বেঁকে বসছে বা একটু পিঠটা বাঁকা করে বসছে, এরকম হতে পারে। তো আপনি এই উপদেশগুলো একটু মেনে চলে দেখবেন যে হয়তো আপনার সমাধান আপনি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বাচ্চাদের আরও কিছু কিছু ইয়ে থাকে যে মানে অনেক সময় দেখা যায় যে হচ্ছে বাচ্চার স্কুলের পরিবেশটাও হয়তো তার জন্য অতটা বন্ধুত্বপূর্ণ না বা আরামদায়ক না, যেটা বলছেন, বা হয়তো তার এক ধরনের মেন্টাল স্ট্রেসও হয়ে থাকে অনেক সময় স্কুলের বিভিন্ন পরিবেশের কারণে। তো সেই বিষয়গুলোকেও আসলে আমার মনে হয় যে একটু গুরুত্ব দেওয়া দরকার অভিভাবকদেরকে। যে বিষয়টা টিচারদের সাথে একটু কথা বলতে পারেন যে বাচ্চার এরকম প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে ও কোথায় বসে বা কিভাবে বসে, সেই ব্যাপারগুলো একটু টিচারদের সাথে আলাপ করে দেখতে পারেন। জি,
আচ্ছা, যে আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে সেটা হচ্ছে যে বাচ্চাদের যে গরমের হিট স্ট্রোকের, এটা তো আমরা কিছুটা জানতে পারলাম যে কিভাবে তাদেরকে ম্যানেজ করা হবে। হ্যাঁ, ম্যানেজ করাটা হচ্ছে একটু ব্যাপার আছে। সেটা কোনো মা যদি এই লক্ষণগুলো দেখতে পান আর কি, হিট এক্সশন বা হিট স্ট্রোকের এই লক্ষণগুলো দেখতে পান, প্রথমেই যে কাজটা করতে হবে যে বাচ্চাকে গরম থেকে ঠান্ডায় নিয়ে যেতে হবে। এবং এটা এমনও হতে পারে কোনো স্কুলে যে কোনো বাচ্চা হিট এক্সশন বা হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। তো সেক্ষেত্রে টিচারদের কাজ হবে হিট স্ট্রোকে যদি আক্রান্ত হয় সাথে সাথে বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতে হবে, এবং হসপিটালে নিয়ে যাওয়ার রাস্তায় তাকে বাতাস করতে হবে অথবা ফ্যান দিতে হবে। তো ফ্যানটা দেওয়ার সময় সরাসরি বাচ্চাদের মুখের সামনে ফ্যানটা দিলে তার শ্বাসে সমস্যা হবে। এছাড়া যাওয়ার সময় গায়ে একটু পানি ছিটিয়ে দিতে পারে এবং ভেজা কাপড় দিয়ে মুছে দিতে পারে, এবং যদি সম্ভব হয় যদি বরফ থাকে হাতের কাছে সেটা কাপড় দিয়ে পেঁচিয়ে বগলের নিচে ঘাড়ের নিচে দিয়ে তাপমাত্রাটা কমানোর চেষ্টা করতে পারে। এবং হসপিটালে পৌঁছানোর পরে যারা ডক্টর আছেন তারা তো তার তাপমাত্রাটা কিভাবে কমাবে সেখানে তাদের প্রশিক্ষণ আছে, হসপিটাল তখন ম্যানেজ করবে। আর হিট এক্সশনের ক্ষেত্রে বাসায় চেষ্টা করতে হবে তাকে ঠান্ডা পরিবেশে নিয়ে এসে, যদি অনেক কাপড় থাকে সেই কাপড়গুলো সরিয়ে দিয়ে পাতলা কাপড়টা রেখে তার গা মুছিয়ে দিয়ে তাকে ঠান্ডা পরিবেশে রেখে তাকে ঠান্ডা করার চেষ্টা করতে হবে। এবং আধা ঘন্টার মধ্যে যদি দেখা যায় যে তার সে একটু সুস্থ বোধ না করছে, হ্যাঁ, যদি না করে সুস্থ বোধ বা তার অবস্থার উন্নতি না হয়, তাহলে অবশ্যই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু একটা বড় সমস্যা আমাদের জন্য, এবং প্রতি বছরই দেখা যায় বছরের মাঝামাঝিতে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়ে যায়। এপ্রিল থেকেই মোটামুটি শুরু হয়ে যায় ডেঙ্গু। এখন হসপিটালে একটু একটু আসা শুরু করেছে, সামনে হয়তো আরো বেশি আসবে। গত কয়েক বছরের অভিজ্ঞতাই আর কি সেটাই বলে আমাদেরকে। বাচ্চারা ডেঙ্গুতে একটু জটিলতায় বেশি ভুগে থাকে সাধারণত আমরা দেখি। আমাদের এই সামনের যে আশঙ্কা, যে ডেঙ্গুর যে সিজনটা আসছে বলে আমরা মনে করছি আর কি, এই সময়টায় আসলে বাচ্চাদেরকে ভালো রাখার কি উপায় আছে? ডেঙ্গু যেটা আসছে, আসলে ডেঙ্গু তো আমাদের আশেপাশের পরিবেশটাকে আসলে ক্লিন রাখতে হবে। হ্যাঁ, তো আমরা যদি আমাদের আশেপাশের পরিবেশটা ক্লিন রাখি, বাসাটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বাসাতে যদি স্টোরেজ পানি না থাকে, স্টোর করা পানি না থাকে, যেখানে মশার জন্য যেই বেঁচে থাকার জন্য যে পরিবেশটা, এগুলোকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে পরে ডেঙ্গু থেকে রক্ষা করা সম্ভব। এছাড়া বাচ্চারা জটিলতা এড়ানোর জন্য আমরা কি করতে পারি? যে বাচ্চাদের যখন জ্বর হলো, দেখা যাচ্ছে যে একদিন দুই দিন খুব ভালো থাকছে, আমরা গত বছর যে চিত্রগুলো দেখেছি যে তেমন কোনো সমস্যা ছিল না, জ্বর ছিল, ভালো ছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেল এবং হাসপাতালে নেওয়া হলো এবং পরের দিন মারা গেল। ডেঙ্গুতে তো দেখা গেছে যে প্রথম দিনই আসছে অনেক সময় বাচ্চা খারাপ, বা সেকেন্ড দিনই আসছে খারাপ, প্রেজেন্টেশনটা আসলে অন্যরকম হয়েছে। অনেক ডেঙ্গুর বাচ্চা খিচুড়ি নিয়ে এসছে, হ্যাঁ, এরকমও আছে। তো প্রথম দিনই দেখা গেল শক নিয়ে আসছে, শক মানে বাচ্চার পালস বিপি কমে গিয়েছে আর কি, এরকম নিয়েও এসেছে। তো আমরা যেটা করব যে মানে ডেঙ্গুর সিজন যেটা, সেক্ষেত্রে জ্বর হলে আমরা একটু চেষ্টা করব আসলে বাচ্চাকে কিছু পরীক্ষা করিয়ে নেওয়া, যেমন সিবিসি, NS1 অ্যান্টিজেন, এই পরীক্ষাগুলো যদি আমরা একটু করে নিই তাহলে হয়তো আমরা যদি আগে জানতে পারি তাহলে বাচ্চাটার প্রতি একটু আগে থেকে একটু বেশি সতর্কতা অবলম্বন করা হয়। এছাড়াও আমরা বাচ্চাকে যদি লিকুইড খাবার ঘন ঘন খাওয়াতে পারি, তাহলে তার মানে সহজে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। আর প্রিভেন্ট করার কথা যদি বলে থাকেন তাহলে বলবো বাসাতে বাচ্চারা হচ্ছে মশারি টাঙিয়ে ঘুমাবে, এবং বাসাটা মাঝে মধ্যে এমন পরিবেশ তৈরি করবে জানালা দরজা খুলে, হ্যাঁ, একটু আলো বাতাস যাতে যাওয়া আসা করে, মশারা যাতে বংশ বিস্তার না করতে পারে আর কি। অনেক সময় পর্দার আড়ালে মশারা অনেক সময় লুকিয়ে থাকে আর কি। অনেকে পানির টবে হচ্ছে গাছ রেখে দেয়, পানিটা হয়তো চেঞ্জ করে না, হ্যাঁ, সেখান থেকে অনেক মশা হতে পারে। বাচ্চারা ঘুমানোর সময় ওদেরকে লং স্লিভস জামা কাপড় আমরা পরাতে পারি ইচ্ছা করলে, যাতে মশা না কামড়ায়।
অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম। আমাদেরকে আবার একটু বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি আবার একটু বিরতি। বিরতির পরে আমরা ফিরে আসবো এই আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি তীব্র গরমে শিশুর অসুখ এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি ডাক্তার শামীমা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা বিরতির আগে কথা বলছিলাম এই তীব্র দাবদাহে শিশুদের নানান ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলেছি, ডেঙ্গু নিয়েও, যে সামনে ডেঙ্গুর সময়টা আসছে, কিভাবে ভালো থাকবে আমাদের শিশুরা। আমরা একটু জানতে চাই যে আমরা তো শিশুদের কথা বললাম, একটু নবজাতকদের সম্পর্কে একটু জানতে চাই, কারণ আমরা নবজাতকদের এই সময়টায় সদ্যভূমিষ্ঠ শিশুদের কে কি তাপমাত্রায় রাখবো এটা নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তায় থাকি। আমরা কাপড় দিয়ে পেঁচায় রাখতে থাকি, অনেকে দেখা যায় নাক কান একেবারে পেঁচায় একদম প্যাকেট করে রাখে বাচ্চাদেরকে। আবার একটা গর্ভস্থ একটা পরিবেশ থেকে তারা আবার এই এমন একটা বৈরী আবহাওয়া আসছে, এই সময়টায় আসলে তাদের কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে যত্ন নেওয়া উচিত? আচ্ছা, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তবে তার আগে একটু বলে নিই যে এই গরমে প্রেগনেন্ট মা যারা আছেন আর কি, প্রেগনেন্ট মাদের যত্ন নেওয়া আসলে খুব বেশি প্রয়োজন। যেমন এই গরমে প্রেগনেন্ট ওমেনদের শরীরে ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জের কারণে অনেক সময় দেখা যায় যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে প্রিম্যাচিউর বাচ্চা হচ্ছে আর কি, প্রিটার্ম বাচ্চা হচ্ছে, সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে। এছাড়া এমনও হতে পারে যে গর্ভস্থ যে সন্তানটা হচ্ছে সেটা মানে কিছু জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আচ্ছা, এগুলো কিন্তু মানে এই অতিরিক্ত তাপমাত্রার কারণেই, মানে গর্ভস্থ অবস্থায় তাদের মধ্যে এই চেঞ্জগুলো এসে যাচ্ছে। এবং একটা তো যে মানে সময়ের আগেই জন্ম হয়ে যাচ্ছে, আরেকটা এই যে জন্মগত ত্রুটি হচ্ছে। তো সেক্ষেত্রে প্রেগনেন্ট মায়েরা যারা আছেন তারা একটু চেষ্টা করবেন যে গরম থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যেই পরিবেশে থাকবেন সেখানে অন্তত ফ্যান যাতে আছে বা একটা কুল পরিবেশ আছে। অনেক সময় দেখা যায় যে মায়েদের রান্নাবান্না অনেক সময় করতে হয়, সেটা থেকে তো আসলে মুক্তির উপায় নেই। কিন্তু এমন যদি হয় যে কিছুক্ষণ রান্নাঘরে থাকলো, আবার একটু এসে রেস্ট নিল, বাতাসে বসে কিছুক্ষণ রেস্ট নিল, আবার যে রান্না করলো, এরকম করতে পারে। বা ঘরের কাজের ক্ষেত্রেও দেখা যায় যে কাজ তো আসলে করতেই হয়, সেক্ষেত্রে সে নিজের মতো করে একটা পরিবেশ তৈরি করে নিল আর কি, মানে যেখানে কাজ করছে সেই পরিবেশটা যাতে একটু ঠান্ডা হয়। তাহলে এই যে প্রিম্যাচিউর মানে ডেলিভারি, হ্যাঁ, প্রিটার্ম বাচ্চা হচ্ছে না, আপনারা তো জানেন যে প্রিটার্ম বাচ্চার অনেক কমপ্লিকেশন থাকে। আর একটা বাচ্চা জন্মগ্রহণ যদি করে থাকে জন্মগত ত্রুটি নিয়ে, তাহলেও সেটা আসলে মানে আমরা আশা করি না কখনো। তো সেই জন্য প্রেগনেন্ট মাদের একটু বেশি যত্ন নেওয়া দরকার আছে। আর নবজাতক যাদের কথা বললেন যে তাদেরকে আমরা টেম্পারেচার কিভাবে মেনটেন করব, আমরা সাধারণত এক্ষেত্রে 25 থেকে 28 ডিগ্রি মানে টেম্পারেচারে নবজাতকদেরকে আমরা রাখার চেষ্টা করব। রুমটা যাতে অতিরিক্ত গরম না হয়ে যায় বা আমরা হচ্ছে অতিরিক্ত কাভারিং করে না রাখি। হ্যাঁ, অনেক সময় আমরা জন্মগ্রহণের পরপরই আমরা একটু কাভার করি, কিন্তু সেটা ওই যে আমরা যে কাপড়গুলো যেটা বলেছি, যেটা হচ্ছে পানি শুষে নেয় বা একটু পাতলা, হ্যাঁ, নরম, সেই ধরনের কাপড় দিয়ে সাধারণত রাখা হয়। আর নবজাতক জন্মের পরে তো মায়ের সাথে যখন থাকবে তখন আমরা চেষ্টা করব ওই যে ফ্যানের মানে ফ্যান থেকে একটু দূরে রাখলাম বা জানালাটা একটু খুলে রাখলাম, অথচ দেখলাম যে বাইরে থেকে হয়তো তেমন বাতাস আসে না, হ্যাঁ, মানে আলো চলাচল করে, হ্যাঁ, কিন্তু মানে কখনো অতিরিক্ত বাতাস আসছে, অনেক সময় থাকে না ঝড় বৃষ্টি বা রোদ, হ্যাঁ, খুব পরিবেশ তৈরি করে, এরকম যেন না হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব মোটামুটি ওদের 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখার চেষ্টা করব আর কি। 25 থেকে 28 ডিগ্রি। বাচ্চাদের জন্য এসি ভালো না খারাপ?
মানে এটা কিন্তু অনেকে এক ধরনের ইয়ে থাকে, বিশেষ করে আমরা যখন এনআইসিইউতে কোনো বাচ্চা থাকে তখন কিন্তু রোগীর অ্যাটেন্ডেন্টরা বা বাচ্চার গার্জিয়ানরা কিন্তু যে এই এসির মধ্যে আমার বাচ্চাটাকে রাখছেন, ঠান্ডা লেগে যাবে। আসলে ওদেরকে এসির মধ্যে, এনআইসিইউতে আসলে এসি থাকে, কিন্তু ওদেরকে ওদের টেম্পারেচার মেনটেন করা হয়। তো এটা একটা অপটিমাম টেম্পারেচার, ওদের একটা অপটিমাম টেম্পারেচার, ওদের কিউবিক্যালের মধ্যে কিন্তু ওই টেম্পারেচার কিন্তু মেনটেন করা হয় আর কি। আচ্ছা, তার মানে যে সে যদি এসিতে থাকে সেটা আসলে খুব একটা সমস্যা নয়। হ্যাঁ, মানে এনআইসিইউতে এসিতে সমস্যা না, বাট আপনি বাসায় যদি এসিতে থাকে, আমি এর আগেও বলেছি যে ডাইরেক্ট বাতাসটা যেখান থেকে আসছে, হ্যাঁ, সেই বাতাসটা যাতে ডাইরেক্ট ওর গায়ে না লাগে বা ওর মুখে না লাগে আর কি। হ্যাঁ, রুমটা 25 থেকে 28-এর মধ্যে আছে, এটা টেম্পারেচারটা ইম্পর্টেন্ট এখানে, ইম্পর্টেন্ট। ওকে, একটু অন্য বিষয় নিয়ে কথা বলি। শিশুদের নিয়ে আসলে যখন আমরা কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই বা মায়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আমাদের কাছে আসে, রোগটা যাই হোক না কেন, একটা কমন কমপ্লেইন থাকে যে আমার বাচ্চা খায় না। এখন এইটার আসলে কি সমাধান বা এটা কিভাবে আমরা মায়েদেরকে বোঝাতে পারি আর কি বিষয়টা? আচ্ছা, অনেক বাচ্চার মায়েরা বলে থাকে যে বাচ্চা খায় না, কিন্তু আমরা যদি দেখে থাকি যে বাচ্চার বয়স অনুযায়ী যদি ওর ওজন ঠিক আছে, অথবা ওর যদি খেলাধুলা ঠিক থাকে, হ্যাঁ, ও রীতিমতো দৌড়াদৌড়ি করছে, ওর বুদ্ধি ভালো, ও পড়াশোনা ঠিক মতো করছে, হ্যাঁ, তাহলে তো আসলে কোনো সমস্যা না। সেক্ষেত্রে মাদেরকে আমরা কাউন্সিলিং করব, আপনি যা খাওয়াচ্ছেন তা ঠিকই আছে, হ্যাঁ, আপনার বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করছে, মানে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, এটা নিয়ে টেনশন করবেন না। হ্যাঁ, একসময় ওর ওজন বাড়বে বা ও বড় হবে, বড় হওয়ার সাথে সাথে ওর ওজন বাড়বে। বা অনেক সময় আমরা এরকমও জিজ্ঞেস করে থাকি যে মা কেমন ছিল এই সময়, বা বাবা কেমন ছিল এই সময়। তো অনেক সময় বলে কি যে না, মা তো অনেক খাইছি, এরকম বলেছে, হ্যাঁ, এরকম বলে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা চেষ্টা করব। আর যে বাচ্চাটা আসলেই অরুচি, সেক্ষেত্রে আমরা মাকে বলবো যে ও বাচ্চাটা যে খাবারটা পছন্দ করে, অথবা বাচ্চার জন্য বিভিন্ন ভ্যারাইটিস খাবার, অনেক সময় একই রকমের খাবার, অনেক মারা ওই একই রকম সেরেলাক দিচ্ছে, অথবা একই রকম খিচুড়ি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম না দিয়ে আমরা যদি দিনের এক এক সময় এক একটা খাবার দিয়ে থাকি, হ্যাঁ, খাবার একটু বৈচিত্র্য যদি থাকে, তাহলে ওরা অবশ্যই খাবে। আর খাবার সময় একই টেবিলে বসে যদি আপনারা খান, বাবা মা বাচ্চাদেরকে নিয়ে যদি একই টেবিলে বসে খান, সেক্ষেত্রে ওদের মধ্যে কিছুটা ডেভেলপ করবে। বাচ্চারা তো বড়দেরকে কপি করতে পছন্দ করে। আর এছাড়া আপনারা অনেক ধৈর্য ধরে খাওয়াতে পারেন, যেরকম হচ্ছে গল্প বলে, হ্যাঁ, ধৈর্য ধরে অনেক সময় খাওয়াতে পারেন, তবে খাওয়ানোর সময় টিভি না দেখানোটাই বেটার। আচ্ছা, টিভি দেখতে দেখতে যেটা হয়, এখন তো আজকাল মোবাইল চলে আসছে, মোবাইলে ইউটিউবে কার্টুন বা ইউটিউবে কোনো একটা ভিডিও ছেড়ে বাচ্চাদেরকে খাওয়ানো, এবং বাচ্চাদের মধ্যে এখন ডিভাইসে আসক্তি, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। অনেক বাচ্চা এখন চশমা নিচ্ছে। তো এই আসলে ডিভাইস আসক্তি আমরা কিভাবে দূর করতে পারি বাচ্চাদের? ডিভাইস আসক্তির তো অনেক মানে সমস্যা, যেটা হয় যে আপনি বলছিলেন যে চোখের পাওয়ার বেড়ে যাচ্ছে। অনেকের যেটা হয় যে প্রথম 3 বছরের মধ্যে অনেকে কিন্তু কথাই শেখে না, ওদের নিজস্ব একটা ভাষায় একটা কথা বলে, এবং ওরা ডিভাইসের প্রতি এত আসক্ত যে মানে ওরা ঠিকমতো সোশ্যাল ইন্টারাকশন হয় না। তো যার জন্য যেটা আমরা করব যে আমরা ছোট বাচ্চাদের হাতে একেবারেই মোবাইল দিব না, হ্যাঁ, একেবারেই দিব না। মানে প্রথম 3 বছর তো আমরা দিচ্ছিই না, তারপরেও আমরা দিব না, হ্যাঁ, না দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রতিটা বাসাতেই আসলে আমরা এরকম দিয়ে থাকি। কিন্তু একটু বড় বাচ্চা যারা পড়াশোনা করে, হ্যাঁ, ওরা পড়াশোনার জন্য মোবাইলটা আসলে বেশিরভাগই নিয়ে রাখে। বিশেষ করে কোভিডের সময় থেকে যেটা হয়েছে যে ওদের অনলাইন ক্লাস হতো, অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে গেলে মোবাইল বা ল্যাপটপ ইউজ করতে হয়েছে, যার জন্য ওরা অভ্যস্ত হয়ে গিয়েছে। তো এটা আমরা স্ক্রিনিং টাইমটা অবশ্যই বাবা মা যদি নিয়ন্ত্রণ করতে পারেন আর কি, এবং এটা হচ্ছে যার সন্তান, যেই বাবা মার সন্তান, সেই বাবা মাই বুঝবেন যে আসলে আমি এটা কিভাবে কমাতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম, আর এই সময়টায় আসলেই খুবই বৈরী একটি সময় যাচ্ছে আমাদের জন্য। প্রকৃতির তাপমাত্রা তো একটা বিষয়,
এবং এই সাথে সাথে আমাদের আরও কিছু অসুখ বিসুখ যেগুলো যেমন ডেঙ্গু, জ্বর, টাইফয়েড, এই অসুখগুলোও আমাদের সাথে যুক্ত হচ্ছে। ফলে আমাদের একটু স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যা তো আছেই, আমাদেরকেও সচেতন হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ত শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, আপনার অনেক কিছু শেয়ার করেছেন। আমাদের দর্শকরা আশা করছি উপকৃত হয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ, নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা দেখলেন আপনাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের জন্য এই অনুষ্ঠান। আগামী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।